তারপর ওকে ছোট পড়ায় দাও। আরে উপরে তো আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? হ্যাঁ, তোমরা সবাই ভালো আছো বাবা? ম্যাম আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম। আপনি ওয়ালাইকুম ভালো আছেন আসসালাম। ম্যাম? এই তো আলহামদুলিল্লাহ বাবা। আজকে শীত পড়ে গেছে কিন্তু ঢাকা শহরে। হ্যাঁ, ঠিক না, অনেক শীত পড়ে গেছে। এই জন্য অনেক সাবধানে থাকতে হবে এখন। গতকাল অনেক কুয়াশা ছিল ঢাকাতে। হ্যাঁ, রাতে অনেক কুয়াশা দেখেছিলাম রাতের বেলা। কিন্তু আজকে একদম ঠান্ডাটা পড়ে গেছে, উত্তরবঙ্গের মতো হয়ে গেছে। উত্তরবঙ্গে তো কত কয়েকদিন থেকেই কুয়াশায় একদম ঢেকে গেছে, গাড়ি চলছে হেডলাইট জ্বালায়। হ্যাঁ, আর উত্তরবঙ্গে তো সবসময় বেশি শীত পড়ে, কিন্তু ঢাকায় তো আসলে দেরিতেই পড়ে। তো ঢাকায় শীত চলে আসছে, এই জন্য আমাদের সাবধানে থাকতে হবে। আমরা সবাই সাবধানেই থাকবো, ঠিক আছে? আর আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? আমরা চ্যাপ্টার 10 এর, আমরা অধ্যায় 10 এর কি পড়েছিলাম? আমরা অধ্যায় 10 এর যে মানব যে প্রতিরক্ষা স্তরগুলো আছে, প্রথম, দ্বিতীয় এবং 3টা প্রতিরক্ষা স্তর আমরা দেখেছিলাম। তো এই প্রথম প্রতিরক্ষা স্তর আমরা শেষ করেছি, আর দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের আমরা যে পয়েন্টগুলো আছে তার মধ্যে দুটো শেষ করেছি। সেই দুটো কি কি? আমরা জানি যে একটা হলো ফ্যাগোসাইট আর একটা হলো এনকে সেল। হ্যাঁ, এই দুটো আমরা পড়েছিলাম। তো আমরা আজকে এখন আমরা দেখেছিলাম যে আমাদের যে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর আছে, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। আমরা দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে দেখেছিলাম যে সেখানে আমরা কি কি পেয়েছিলাম। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে আমরা ফার্স্ট পেয়েছিলাম ফ্যাগোসাইট, তারপরে আমরা পড়েছিলাম যে হলো ফ্যাগোসাইটের পরে আমরা পেয়েছিলাম এনকে সেল। হ্যাঁ, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে আমরা পেয়েছিলাম ফ্যাগোসাইট, ফ্যাগোসাইট। এরপর আমরা জেনেছিলাম হলো কি এনকে সেল বা এনকে সেল বা সহজাত মারণ কোষ। তাহলে আমরা এরপরে জেনেছিলাম হলো এনকে সেল, এনকে সেল। হ্যাঁ, এনকে সেলস আমরা জেনেছিলাম। তারপরে পয়েন্ট আমরা জানি যে প্রদাহ, প্রদাহ। এরপরে আছে কমপ্লিমেন্ট, 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 কমপ্লিমেন্ট। আর হলো এরপর আমরা জানি কি হলো ইন্টারফেরন, ইন্টারফেরন, ইন্টারফেরন। এরপরে আছে হলো জ্বর। তাহলে আমরা দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে যে পয়েন্টগুলো আমরা পড়েছিলাম সেটা কি কি? ফ্যাগোসাইট, এনকে সেলস বা সহজাত পালন কোষ বা ন্যাচারাল কিলার সেলস। এরপরে আমরা পড়েছিলাম কি প্রদাহ, কমপ্লিমেন্ট, তারপরে ইন্টারফেরন আর হলো জ্বর। এখন আমরা এ দুটো পড়েছি, ফ্যাগোসাইট এবং এনকে সেল। এই ফ্যাগোসাইট এবং এনকে সেল আমরা এই দুটো শেষ করেছি। এখন আমরা যেটা জানবো প্রদাহ। আচ্ছা, আমাদের শরীরে আমরা জানি যে অসংখ্য কোষ আছে, এবং আমরা জানি যে কোষের পাশাপাশি আমাদের কি আছে? টিস্যু। আমাদের শরীরে যে টিস্যু গুলো আছে, এই টিস্যু গুলো যদি কোনো কারণে কি হয়, ক্ষতিগ্রস্ত হয়,
তাহলে আমাদের শরীরে যে টিস্যুগুলো আছে, আমরা যদি দেখি যে এই টিস্যুর কোনো ধরনের ক্ষতি হয়, ক্ষতি হলে সেখানে কি হয়, আমরা জানি যে কোনো কারণে আমি ব্যথা পেলাম, ধরো এখন আমি শীতকাল, আমি কোথাও দৌড়তে যাওয়ার সময় আমি কোনো জিনিসের সঙ্গে কি পেয়েছি, ব্যথা পেয়েছি। ব্যথা পাওয়ার সঙ্গে সঙ্গে আমার জায়গাটা কি হয়, অনেক সময় লাল হয়ে ওঠে, তাই না? লাল হয়ে ওঠে, অনেক সময় সেখানে কেটে যায়, কেটে যেয়ে ক্ষতের সৃষ্টি হয়, অনেক সময় থ্যাতলায় যায়, থ্যাতলায় গিয়ে সেই স্থানটা ক্ষতের সৃষ্টি হয়, সেই স্থানটা কি হয়, লাল হয়ে যায়। আমরা এটা দেখি, লাল হয়ে যায়। এবং তারপরে কি হয়ে যায়, অনেক সময় ফুলে যায়। হ্যাঁ, কিছু, কিন্তু সাথে সাথে ব্যথা বোঝা যায় না। একটু পরে আমরা বুঝতে পারি যে সে জায়গায় কি হয়েছে, ব্যথা হয়েছে। আবার যদি কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটে, সেখানেও আসলে এটাও তো একটা দুর্ঘটনা। আমি দৌড়াতে গিয়ে ব্যথা পেয়েছি, এটাও একটা দুর্ঘটনা। তো যাই হোক, এই ধরনের কারণ যদি ঘটে, তাহলে আমরা দেখি যে সেখানে কি হয়, ব্যথা হয় লাস্টে গিয়ে, এবং সবশেষে যে কি ঘটে, ব্যথার প্রকাশ ঘটে। আর এটাকেই বলা হচ্ছে হলো প্রদাহ। এই প্রদাহ গুলো কি হয়, অনেক সময় সংক্রমণ জনিত হয়। যে কোনো কারণে আমাদের শরীরে অনেক সময় দেখা যায় যে কি হয়েছে, যে এই যে বিভিন্ন যে ব্যাকটেরিয়া, ভাইরাস আছে, এদের সংক্রমণের কারণে কোথাও চুলকায় চুলকায় আমরা কি করি, লাল দাগ করে ফেলি। হুম তারপরে হাত দিয়ে এরকম করে খুসকায় খুসকায় আমরা সেখানে দেখা যায় যে সেখানে আমাদের কিছু ক্ষত হয়েছে। এই যে এই জায়গাতেও কি হয়, আমাদের অনেক সময় জ্বালা করে, অনেক সময় যন্ত্রণা হয় ওই জায়গায়। এবং এখানে কি হয়, আমাদের ওই জায়গাটাতে শেষে দেখা যায় যে অনেক সময় ব্যথার সৃষ্টি হয়, এবং জায়গাটা গোল চাকা চাকা হয়ে গেছে, অনেক সময় চারকোনা চাকা হয়ে যায়। এই যে এগুলোকে বলা হচ্ছে হলো প্রদাহ। তাহলে আমরা প্রদাহ বুঝেছি সবাই, প্রদাহ বুঝেছি। জি ম্যাম। প্রদাহর পরে আমরা যেটা দেখছি সেটা হলো কি কমপ্লিমেন্ট। প্রদাহর পরে কি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে অন্তত কয় ধরনের প্লাজমা প্রোটিন, রক্তে আমরা দেখি যে 20 ধরনের প্লাজমা প্রোটিনে গঠিত এমন একটি গ্রুপ। হ্যাঁ, রক্তের, আমরা জানি তো রক্তের কয় ধরনের গ্রুপ আছে, এটা আমরা জানি। আমাদের রক্তে কয় ধরনের গ্রুপ হয়, 4 ধরনের। হুম কি কি, না 3 ধরনের? আমাদের রক্তের গ্রুপগুলো সম্পর্কে আমরা জানি, আমাদের কি কি রক্তের গ্রুপ হয়। এ পজিটিভ, বি পজিটিভ, তারপরে কি হয়, ও পজিটিভ, আর একটা হলো কি এবি পজিটিভ রক্ত আছে। হ্যাঁ, কি তোমরা জানো না এগুলো? জি আমি জানি, এবি পজিটিভ আমি শুনি নাই, এবি নেগেটিভ আছে। এই নেগেটিভ আছে, যদি নেগেটিভ থাকে তাহলে তো পজিটিভ থাকবেই, 4 তাই না? ধরনের মেবি। জি ম্যাম। হ্যাঁ, এই যে আমরা যে রক্তের গ্রুপগুলো জানলাম, এবং এই প্রত্যেকটা গ্রুপে নিয়ে আমরা জানি যে নেগেটিভ আছে, তাই না? এ নেগেটিভ, বি নেগেটিভ, তারপরে হলো ও, ও নেগেটিভ, এবি আমরা নেগেটিভ। আমরা যে এই যে আমরা যে নেগেটিভ যে রক্ত, আমরা যে রক্তগুলোর কথা বললাম, এখানে রক্তের যে কে বি পজিটিভ, সাফিন। আচ্ছা ঠিক আছে, ভালো তো। হ্যাঁ, তবে রক্তের গ্রুপ নিয়ে আমরা তো রক্তের চ্যাপ্টার যখন পড়েছি তখন তো নিশ্চয়ই বলেছি যে রক্তের গ্রুপ একটা বিষয় খুবই সাবধান। ইসলামে কিন্তু একটা নির্দেশনা আছে, আমরা যখন জীবন সঙ্গী খুঁজতে যাই তখন কিন্তু তার সঙ্গে আলাদা করে কথা বলার বিধান ইসলাম দিয়েছে, কিন্তু সেটা ইসলাম অনুযায়ী হতে হবে। কিন্তু কথা বলতে গিয়ে আমাদের কিন্তু এই কথাটাও জেনে নেওয়া দরকার। আমরা কিন্তু এই কথাটা কেউ জেনে নিই না, তার রক্তের গ্রুপ কি। এটা সচেতন, এই সচেতনতাটা খুবই জরুরি। কারণ দুজনের রক্তের গ্রুপ যদি এক হয় সেখানে নানা ধরনের প্রবলেম হবে। বিশেষ করে নেগেটিভ নেগেটিভ হলে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হবে। শুধু নিজেদের না, ভবিষ্যৎ যে প্রজন্ম তাদের ক্ষেত্রেও প্রবলেম হবে। এই জন্য আমরা যখন জীবনসঙ্গী খুঁজতে যাব তখন কিন্তু, তোমরা যেহেতু বড় হয়েছো বাবা, আল্লাহরই বিধান এটা, সবাইকে জীবনসঙ্গী খুঁজে নিতে হবে। কারণ মানুষ একা থাকতে পারে না, এটা আল্লাহই বলে দিয়েছে। তো আমরা তখন অবশ্যই আমাদেরকে, আমরা তাদের রক্তের গ্রুপটা জেনে নেব। কারণ সেম রক্তের গ্রুপ হলে অবশ্যই আমরা তখন ডিনাই করব। ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখবো, কারণ শুধু নিজেদের না, এখানে ভবিষ্যৎ বংশধরেরও প্রবলেম হয়ে যায়। ম্যাম, তো যা, হ্যাঁ বলো। সেম হইলেও পজিটিভ হইলে তো প্রবলেম হবে না, তাই না? পজিটিভ হলে প্রবলেম হয় না সাধারণত, তবে না করাটাই বেটার। ঠিক আছে, তবে না জি ম্যাম। হওয়াটাই বেটার। হ্যাঁ, অপোজিট রক্তের ব্লাড গ্রুপ হলেই ভালো, বেটার। ধরো একজনের, যেমন আমাদের দুজনের, আমাদের একজনের ধরো এ বি পজিটিভ, একজনের ও পজিটিভ। তো এরকম মানে রক্তের গ্রুপ তোমরা এইভাবে নির্ধারণ করে নিবে। ঠিক আছে, আলাদা দুজনেরই।
কিন্তু কখনোই নেগেটিভ পজিটিভ এবং দুটোই নেগেটিভ, এটা কখনোই, এটা খুবই প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, যাই হোক, তো এটা হলো সচেতনতা, এই জন্যই বললাম আমি। তো আমরা যেটা বলছিলাম যে এই যে কমপ্লিমেন্ট যে আমরা করবো, যে কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট যেটা আছে, এই কমপ্লিমেন্ট হচ্ছে আমাদের 20 ধরনের যে প্লাজমা প্রোটিনে গঠিত এমন একটি গ্রুপ যা রক্তে কি হয়, সংবহিত হয়। সংবহিত হয় বোঝে তো, রক্ত এবং অন্যান্য প্রতিরক্ষা পদ্ধতিতে কি করে, সহায়তা করে। এই কমপ্লিট এবং এই যে প্রোটিন যে আছে, এই প্রোটিন গুলো স্বাভাবিক অবস্থায় যখন থাকে এই রক্তের এই প্লাজমা প্রোটিন গুলো, হুম, এটা সাধারণত তখন নিষ্ক্রিয় ভাবে সংবহিত হয়। নিষ্ক্রিয় বোঝো? নিষ্ক্রিয় মানে আমি আছি কিন্তু কোনো কাজ করি না। হ্যাঁ, বুঝো, আমি কিন্তু আছি, আমার উপস্থিতি আছে, কিন্তু আমি কি করছি না, কাজ করছি না, আমি নাই তা না। ঠিক আছে, তো তোমরা এটা ভালোই জানো, সায়েন্সের স্টুডেন্ট। তো সে কি করে, নিষ্ক্রিয় ভাবে সংবহিত হয়। এবং একবার যদি কোনো প্রোটিন সক্রিয় ঘটে, তাহলে আরেকটি প্রোটিনকে, যখন একজন, ধরো এরা যে বীজ বীজ আছে, 20 জনের মধ্যে যখন একজন সক্রিয় হলে, তখন আরেকজনকে ডাকে যে আয়, আমি কিন্তু জাগ্রত হয়েছে, আমি জেগে উঠেছি, তো তুইও জাগ। তখন আরেকজন কি করে, সক্রিয় করে তোলে। সক্রিয় করে তোলার পর তারা কি তোলে এবং প্রোটিন কি করে, এরা সাধারণত আমি মানে এইভাবে তারা সমস্ত প্রোটিনকে কি করে, সক্রিয় করে। এবং স্পেসিফিক এবং নন স্পেসিফিক যে প্রতিরক্ষা পদ্ধতিগুলো আছে, সেগুলো সবগুলোকে তারা কি করে, উস্কে দেয়। ফলশ্রুতিতে আমরা যে ন্যাচারাল যে কিলার সেল আছে, এই ন্যাচারাল কিলার সেল, তার কিলার সেলের আমরা দেখেছি যে তার কাজগুলো নির্মাণ কোষকে কি করে, ধ্বংস করে। তখন তারা সক্রিয় হয়ে যে ন্যাচারাল কিলার সেল আছে, এই সক্রিয় হওয়ার কারণে ন্যাচারাল কিলার সেলগুলো দক্ষতার সঙ্গে কি করে, টিউমার কোষকে ধ্বংস করে। এবং এই যে নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ যা আছে, তখন তারা কি করে, তারা খুব দ্রুত ক্ষত স্থানে চলে যায়। অণুজীব গিয়ে অণুজীবের গায়ে কি করে, কমপ্লিমেন্ট আটকে থেকে নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজকে কোষ ভক্ষণে কি করে, সহযোগিতা করে। এবং রক্তবাহিকার প্রসারণ ঘটিয়ে প্রদাহ কি করে, ত্বরান্বিত করে। তাহলে আমরা প্রথমে যে কমপ্লিমেন্ট সিস্টেমে আমরা দেখলাম, আমাদের যে ব্লাড গ্রুপ আছে, এই ব্লাড গ্রুপে 20 ধরনের কি আছে, প্লাজমা প্রোটিনে গঠিত যে, এবং এখানে এগুলো কি হয়, সংবহিত হয়। এই হয়ে তারা কি করে, তারা প্রথমে আমরা দেখেছি যে তারা কি করে, নিষ্ক্রিয় ভাবে থাকে। এবং পরবর্তীতে যখন একজন সক্রিয় হয়, তখন আরেকজনকে ডাকে যে আমি সক্রিয় হয়েছি, আমরা একসঙ্গে কাজ করবো। এইভাবে ধীরে ধীরে সবাই কি হয়ে ওঠে, সক্রিয় হয়ে ওঠে। এবং সক্রিয় যখন তার ওঠার ফলে কি হয়, আমাদের যে ন্যাচারাল কিলার সেল বা সহজাত যে মারণ কোষ, এই সহজাত মারণ কোষের আমরা জানি যে সহজাত মারণ কোষ কি করে, টিউমার কোষকে ধ্বংস করে। তখন তারা খুব দক্ষতার সাথে, হ্যাঁ, টিউমার কোষকে কি করে, ধ্বংস করে। এবং নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ যে আছে, এই নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ তারা কি করে, ক্ষত স্থানে দ্রুত চলে যায়। চলে যাওয়ার ফলে সেখানে তারা কি করে, এই কোষগুলোকে কিন্তু তারা খেয়ে ফেলে। এবং অণুজীবের গায়ে তারা কি করে, আটকে থেকে কমপ্লিমেন্ট গুলো, তাদের যেগুলো, এই যে আমরা যে কমপ্লিমেন্ট বললাম, এই কমপ্লিমেন্ট আটকে থেকে বিভিন্ন ম্যাক্রোফেজকে কি করে, তারা কোষ ভক্ষণে সহযোগিতা করে। এবং রক্তবাহিকা প্রসারণ দিয়ে তখন তারা কি করে, প্রদাহকে ত্বরান্বিত করে। তাহলে কমপ্লিমেন্ট সিস্টেম বুঝেছি, কমপ্লিমেন্ট সিস্টেম আমরা বুঝতে পেরেছি। ম্যাম আরেকবার বলবেন? হ্যাঁ, আমাদের যে এই যে কমপ্লিমেন্ট সিস্টেমে আমরা দেখলাম যে আমাদের যে রক্তের গ্রুপ গুলো আছে, এই রক্তের গ্রুপে মানে যে কোনো ধরনের গ্রুপে কি থাকে, 20 ধরনের প্লাজমা প্রোটিন যখন থাকে, এবং এই প্লাজমা প্রোটিন যখন সংগঠিত হয়, মানে যখন তারা যায় সেখানে থাকে, থাকার ফলে তারা কি, তারা প্রথম অবস্থায় তারা থাকে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, মানে পড়ে থাকে, কোনো কাজ কোনো কিচ্ছু করে না, কিন্তু তারা থাকে। পরবর্তীতে তারা কি হয়, সক্রিয় হয়ে ওঠে। যখন একজন সক্রিয় হয়, তখন তার সঙ্গে আরেকজনকে সক্রিয় করে তোলে, এইভাবে সবাইকে সক্রিয় করে তোলে। এবং সক্রিয় করে তোলার ফলে আমাদের যে ন্যাচারাল কিলার সেল আছে, ন্যাচারাল কিলার সেলের সাথে তারা কি করে, একাত্মতা হয়ে তার ন্যাচারাল কিলার সেল গুলো দক্ষ হয়ে ওঠে। দক্ষ মানে কি, একদম প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে ওঠে এবং খুব ওইটা কি ম্যাম? সহজেই, কোর্সটা হ্যাঁ, মানে যেটা কেউ যে দক্ষ হয়ে ওঠে, ওইটা কি ওই যে এনকে যে কোর্সটা রয়েছে ওইটা? হ্যাঁ, ন্যাচারাল কিলার সেল, এনকে সেল। এই এনকে সেলটা একদম দক্ষ হয়ে ওঠে। দক্ষ হয়ে তারা কি করে, টিউমার কোষকে ধ্বংস করে। এবং যখন টিউমার কোষকে ধ্বংস করে, তার আগে তারা কি করে, সেখানে আমরা তো জানি যে নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ আছে। এই নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ তারা কি করে, তারা দ্রুত ক্ষত স্থানে চলে যায়, খুব তাড়াতাড়ি চলে যায়।
এবং চলে যেয়ে তারা কি করে ক্ষতস্থানকে ঘিরে ফেলে এবং সেখানে কমপ্লিমেন্ট গুলো আটকে গিয়ে তাদেরকে কি করে কোষ ভক্ষণে সাহায্য করে। কমপ্লিমেন্ট গুলো কি করে কোষ ভক্ষণে সাহায্য করে। যে বীজ ধরে যে প্লাজমা আছে এই প্লাজমা গুলো তাদেরকে কি করে কোষ ভক্ষণে সাহায্য করে এবং রক্ত প্রবাহ, আমাদের যে রক্ত প্রবাহ আছে এই রক্ত প্রবাহিকার প্রসারণ ঘটিয়ে কি করে প্রদাহ, সেখানে যে প্রদাহ হয় সেই প্রদাহকে কি করে ত্বরান্বিত করে, মানে আমাদের প্রদাহটা কমিয়ে দেয়। ধরো আমার কোথাও যখন সেখানে ধরো জ্বালা করছে, ব্যথা করছে, সেগুলো তারা কি করছে কমিয়ে দেয়। এই হলো কমপ্লিমেন্ট সিস্টেম। বুঝেছি? জি ম্যাম। বুঝেছো? এরপর আছে আমাদের হলো কি ইন্টারফেরন। ইন্টারফেরনটা কি? ইন্টারফেরন আমরা জানি ইন্টারফেরন কি, স্পেশাল ব্রাঞ্চ কোন দেশের এরকম নাম আছে? ইন্টারফেরন কি তোমরা জানো? আন্তর্জাতিকভাবে ইন্টারফেরন কি কেউ জানো? হ্যাঁ, আমরা কেউ জানি না। আমাদের বাংলাদেশে যেমন আছে, হ্যাঁ, আমাদের বাংলাদেশে আমাদের সীমান্ত রক্ষা করে কে? বিএস, কি বর্ডার গার্ড, তাই না? আগে ছিল কি বিজিবি, এখন কে বর্ডার গার্ড না? নাম জানো? হ্যাঁ, জি ম্যাম। তারা কি করে আমাদের দেশের বিরুদ্ধে কি করে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে, তাই না? প্রাচীর, প্রতিরক্ষা প্রাচীর হিসেবে তারা কাজ করে। এরকম একটা সংস্থা। তো যাই হোক, আমরা যখন ভাইরাসে এখানে বলেছি যে প্রতিক্রিয়া হিসেবে ভাইরাসের বংশবৃদ্ধিতে ব্যাঘাত ঘটাতে আক্রান্ত কোষ থেকে যে বিশেষভাবে ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন উৎপন্ন এবং ক্ষরিত হয় তাকে কি বলে? ইন্টারফেরন বলে। ধরো আমরা কোনো কারণে ভাইরাসে আক্রান্ত হলাম, এই আক্রান্তে কি হয়? আক্রান্ত হওয়ার প্রতিক্রিয়া হিসাবে, এবং ভাইরাস আক্রান্ত হওয়ার পরে ভাইরাস কি করে? অবশ্য ভিতরে ঢুকে তার ধ্বংসযজ্ঞ চালায়। ধ্বংসযজ্ঞ চালায় সে প্রথমে কি করে? বাড়ার চেষ্টা করে, মানে বাড়ার চেষ্টা করে মানে কি? সে বংশ বৃদ্ধি করে। এই বংশ বৃদ্ধিতে ব্যাঘাত ঘটাতে আমাদের যে কোষটাকে সে আক্রান্ত করলো, আক্রান্ত কোষ থেকে ক্ষুদ্র কি উৎপন্ন হয়? গ্লাইকোপ্রোটিন উৎপন্ন হয়। ক্ষুদ্র কি উৎপন্ন হয়? গ্লাইকোপ্রোটিন উৎপন্ন হয়, উৎপন্ন এবং ক্ষরিত হয়। তাকে কি বলে? ইন্টারফেরন বলে। তাহলে এমসিকিউ কোশ্চেন যদি আসে যে ইন্টারফেরন কি, আমরা এক কথা বলতে পারি যে একটা ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন। অনেক সময় এমসিকিউ কোশ্চেন আছে যে ইন্টারফেরন কি, আমরা এক কথায় বলতে পারি যে ক্ষুদ্র গ্লাইকো কি প্রোটিন। বলতে পারি? হ্যাঁ, রেসপন্স নেই জি কেন? ম্যাম। তাহলে আমরা ইন্টারফেরনকে একটা ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন, যে গ্লাইকোপ্রোটিনটা কি হয় আমাদের শরীরে যখন ভাইরাস ধরো ভিতরে যখন ঢোকার পরে সে কি করে বংশবৃদ্ধি করার চেষ্টা করে। বংশবৃদ্ধি করার চেষ্টা করার ফলে আক্রান্ত যে কোষ আছে সে কোষ থেকে এক ধরনের কি উৎপন্ন হয়? ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন উৎপন্ন ক্ষরিত হয়। তাকে কি বলা হয়? ইন্টারফেরন। পরীক্ষার জন্য 1 মার্কসের জন্য আসে যে ইন্টারফেরন কি। পরীক্ষায় 1 মার্কসের জন্য এই প্রশ্নটা আসে যে ইন্টারফেরন কি, এবং এমসিকিউ আসে। এবং কমপ্লিমেন্টে আমরা এখানে একটা এমসিকিউ আসে যে কয় ধরনের এখানে প্লাজমা প্রোটিন দেখা যায়। তোমরাই বলো তো, আমরা কমপ্লিমেন্ট সিস্টেম যখন পড়লাম তখন সেখানে কয় ধরনের প্লাজমা প্রোটিন দেখা যায়? ফারহানা বলো, কমপ্লিমেন্ট সিস্টেমে কয় ধরনের প্লাজমা প্রোটিন দেখা যায়? ফারহানা বলো, কয় ধরনের প্লাজমা প্রোটিন দেখা যায় কমপ্লিমেন্ট সিস্টেমে? কি রেসপন্স নেই ফারহানা? সামি বলো, কয় ধরনের প্লাজমা প্রোটিন? 20 ধরনের। 20 ধরনের। এটা তো সহজ কথা, এগুলো এমসিকিউ কোশ্চেন আছে, এগুলো মনে রাখতে হবে। তো যাই হোক, আমরা ইন্টারফেরন যে পড়ছিলাম তাহলে ইন্টারফেরনে আমরা ইন্টারফেরন কি বুঝেছি, এবং ইন্টারফেরন ব্যাপিতে আশেপাশে কি হয়? ইন্টারফেরন সুস্থ কোষে সে ছড়িয়ে পড়ে এবং ওইসব ঝিল্লিতে কি হয়? যুক্ত হয়, এবং সুস্থ কোষগুলো কি করে তখন প্রোটিন সংশ্লেষণের জন্য তাদেরকে জাগ্রত করে, উদ্দীপ্ত করে, মানে তাদেরকে জেগে তোলে। ফলে ভাইরাসের পক্ষে অন্যান্য যে কোষগুলো আছে সেই কোষগুলোকে আক্রমণ করা তাদের কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। কারণ কেন কঠিন হয়ে যায়? কারণ যখন ইন্টারফেরন ছড়িয়ে পড়বে, চারিদিকে যখন ছড়িয়ে পড়বে তখন কি হবে? কারণ ইন্টারফেরন থেকে এক ধরনের ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন উৎপন্ন হচ্ছে যেটা এসব কোষগুলোকে কি করছে? ধ্বংস করছে। সেই জন্য এই ভাইরাসের বংশবৃদ্ধিকে ত্বরান্বিত করে দিচ্ছে, ভাইরাসের বংশবৃদ্ধিকে আটকে দিচ্ছে।
এই জন্য ইন্টারফেরন যখন ছড়িয়ে পড়লো, ছড়িয়ে পড়ার ফলে কি হচ্ছে, অন্যান্য যে কোষগুলো আছে সেই কোষগুলো সেই কোষগুলোতে ভাইরাসের পক্ষে কি করা, আক্রমণ করা অনেক কঠিন হয়ে যায়। এবং ইনফেরন হরন অত্যন্ত নন স্পেসিফিক প্রতিরক্ষা একটা স্তর। ভাইরাসের বংশবৃদ্ধির জন্য কি হয়, আমরা জানি যে ভাইরাসের বংশবৃদ্ধির জন্য অবশ্যই জীবিত কোষের প্রয়োজন হয়, কারণ মৃত কোষে সে বংশবৃদ্ধি করতে পারে না। কারণ তোমরা তো ফার্স্ট পেপারে ভাইরাসের জড়, জীবীয় সব বৈশিষ্ট্য পড়ে এসছো, তুমি ভাইরাসের বৈশিষ্ট্য দেখেছো। আর এই যে যেহেতু ভাইরাস জীবিত কোষ ছাড়া বংশবৃদ্ধি করতে পারে না, তাই সেখানে যে সজীব কোষগুলো আছে তারা কি করে, এই যে ইন্টারফেরনের সাথে দ্রুত সারা যে ইন্টারফেরনের সুরক্ষা প্রাচীর কি করে গড়ে তোলে, ইন্টারফেরনে কি করে সুরক্ষা প্রাচীর গড়ে তোলে। তাহলে আমরা ইন্টারফেরন বুঝেছি, বুঝি না ইন্টারফেরন? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, এরপরে আছে জ্বর। জ্বর তো আমরা বুঝি। জ্বর হলো আমাদের দ্বিতীয় যে প্রতিরক্ষা স্তর আছে, এই প্রতিরক্ষা স্তরের সর্বশেষ স্তর হলো কি আমাদের জ্বর। আর আমরা জ্বর কখন হয়, আমরা একটু গরম হলে বলি যে আমাদের শরীরে তাপমাত্রা অনেক বেড়ে গেছে, আমার জ্বর উঠেছে। কিন্তু শুধু তাপমাত্রা বেড়ে গেলেই জ্বর আসবে তা না, কারণ তাপমাত্রা কতটুকু বেড়েছে এটা অবশ্যই আমাদের থার্মোমিটার দিয়ে মাপতে হবে। আমরা আরেকটা জিনিস সবসময় মনে রাখবে, আমরা কিন্তু একটু মাথা ব্যথা হলে, একটু হালকা গা গরম হলে আমরা নাপা খাই, কিন্তু আসলে এর কিন্তু অনেক সাইড ইফেক্ট আছে, তোমরা এটা জানো না। কারণ তোমরা জানো কিন্তু মানো না। কিন্তু ম্যাম, না পাই তো কোনো সাইড এফেক্ট নাই। কে বলছে সাইড ইফেক্ট নাই? নিউটনের তৃতীয় সূত্র পড়েছো? নিউটনের তৃতীয় সূত্র কি? প্রতিক্রিয়ারই সমান ও বিপরীতমুখী কি আছে, প্রতিক্রিয়া আছে, এটা পড়েছো? হ্যাঁ, জি ম্যাম। তাহলে কে বলেছে তোমাকে সাইড ইফেক্ট নাই? প্রত্যেকটা মেডিসিনেরই সাইড ইফেক্ট আছে, প্রতিক্রিয়ারই সমান ও কি আছে, বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। নিউটনের সূত্রটা, এই তৃতীয় সূত্রটা সারা জীবন মনে রাখবা। হ্যাঁ, প্রতিক্রিয়ারই কি আছে, সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে এই যে প্রতিক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তুমি যে বলছো যে নাফা সাইড ইফেক্ট নেই, অবশ্যই আছে। সহজে নাপা খাবে না, কারণ তুমি যখন ছোট ছিলে তোমার মাকে জিজ্ঞেস করবে, ডক্টর কিন্তু একটা কথা বলেছে যে টেম্পারেচার যদি 100 নিচে হয় অবশ্যই নাপা খাবেন না, খাওয়াবেন না। কারণ তখন যদি তোমাকে 100 টেম্পারেচার না হলে মা নাপা খাওয়ায়, তখন কিন্তু টেম্পারেচার দ্রুত নেমে যাবে। এবং অনেক সময় টেম্পারেচার ফলো করে, অনেক বেবিদের করে। যারা অসচেতন মা তারা কিন্তু অনেক বেবি এভাবে মেরে ফেলেছে, কিন্তু আমরা কিন্তু জানি না, বুঝতেও পারি না। সেই জন্য বাবা, নাপা খেলে অবশ্যই তুমি জ্বরটা টেম্পারেচার মেপে তুমি খাবে, টেম্পারেচার না মেপে কখনোই নাপা খাবে না। আর অবশ্যই সাইড ইফেক্ট আছে। নিউটনের তৃতীয় আল্লাহ সূত্র ম্যাম, মনে আমি পড়ে? তো 2-3 দিন পর পরই একটা খেয়ে না ফেলি। না না, সহজেই খাবে না। আমার পরিচিত একজন হলো ইয়াতে চাকরি করে, পুলিশে চাকরি করে, আমারই চাচা শ্বশুর, বুঝছো, উনি তো বড় মানুষ। ওরকম ওনার অনেক খারাপ লেগেছে, উনি নাফা খেয়েছে। সচেতন মানুষই, পুলিশে চাকরি করে, মোটামুটি বড় পোস্টে জব করে। তা আমরা তো খারাপ লাগলে সচরাচর খেয়ে নেই। ওনার নাফাকে কি হয়েছে জানো, উনি খালি পেটে খেয়েছিল, ওনার আবার কিছু খেতে ইচ্ছা করছিল না। হ্যাঁ, ওনার জ্বর ছিল শরীরে, খালি পেটে খাওয়ার কারণে আমাদের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এই নাপা দুজনে বিক্রিয়া করে ওনার কি হয়েছিল জানো, নার্ভ ফুটা হয়ে গেছে। বুঝতে পেরেছো? আমার চাচা শ্বশুরে পরে অনেক কষ্টে ডক্টররা অনেক ইয়েতে ওনাকে সারিয়ে তুলছে, তা তো পুরোপুরি সারে নাই। কারণ ওইটাতে এমন জিনিস না যে নার্ভ ফুটা হয়ে গেছে ওখানে গ্লু লাগাই দিবে বা কিছু লাগাই দিবে, সব জায়গায় লাগানো সম্ভব হয় না। এখনো সায়েন্স এত উন্নত হয়নি, মেডিকেল সায়েন্স প্রতিদিনই চেঞ্জ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, প্রযুক্তি চেঞ্জ হচ্ছে, সবকিছু চেঞ্জ হচ্ছে। কিন্তু অবশ্যই ভেবে চিন্তে খাবে, যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই বাবা জেনে শুনে খাবে, সহজে খাবে না, না খাওয়ার চেষ্টা করবে। আমরা একটু কিছু হলে আমরা সহজে দৌড় দিয়ে গিয়ে ওষুধ খেয়ে নিই, না এটা খাবে না। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম, তো আমাদের জ্বর, আমরা অবশ্যই থার্মোমিটার দিয়ে টেম্পারেচার যখন মাপবো, মেপে দেখবো যে 97 ডিগ্রি থেকে 99 ডিগ্রি সেলসিয়াস যখন হবে, তারপরে আমরা ভাববো যে আমাদের জ্বর হয়েছে। হুম, ঠিক আছে, তাকেই হলো জ্বর বলা হয়। এবং এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং বহিরাগত যে কণাগুলো আছে, এরা কি করে, এরা হলো বহিরাগত কণাকে শনাক্ত আক্রমণ করে, তখন কোষগুলোতে রক্ত প্রবাহে কি করে পাইরোজেন নামক পলিপেপটাইড খনন করে। তখন এই যে আমাদের যে ম্যাক্রোফেজ আছে, হ্যাঁ, এই ম্যাক্রোফেজটা ভাইরাস, ব্যাকটেরিয়া এবং বহিরাগত যে কণা আছে একে শনাক্ত এবং আক্রমণ করে, করার ফলে আমাদের কোষগুলো তখন রক্ত প্রবাহে, আমাদের শরীরে প্রতিনিয়ত রক্ত প্রবাহিত হচ্ছে, এবং এই রক্ত প্রবাহে কি করে পাইরোজেন নামক পলিপেপটাইড ক্ষরণ করে। এবং এই পাইরোজেন মস্তিষ্কের কি করে হাইপোথ্যালামাসে আমাদের
পরিবর্তন ঘটায়, এবং এই পরিবর্তন ঘটিয়ে কি করে, তখন আমাদের দেহের তাপমাত্রা বাড়িয়ে দেয়। আমাদের দেহের তাপমাত্রা কে বাড়িয়ে দিচ্ছে? পাইরোজেন। আর পাইরোজেনটা কি? একটা পলিপেপটাইড। পাইরোজেন কি? পলিপেপটাইড। আর এই পাইরোজেনটা আমাদের কি হচ্ছে, আমাদের মস্তিষ্কে যে হাইপোথ্যালামাস আছে, যে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে যে পরিবর্তন ঘটায়, পরিবর্তন ঘটিয়ে আমাদের তাপমাত্রাকে কি করে উচ্চ তাপমাত্রায় নির্ধারণ করায়। তখন শরীর আমাদের কেঁপে ওঠে এবং জ্বর ওঠে। জ্বর মাত্র ক্ষতিকর নয়, কম বা মাঝারি ধরনের জ্বর দেহের উপকারে করে। হ্যাঁ, আমরা যে বলি যে জ্বর আমাদের খুবই ক্ষতিকর, সব জ্বরই ক্ষতিকর নয়। হ্যাঁ, আর এই যে জ্বরের ফলে কি হয়, দেহের ভিতরে জীবাণু তেমন কি পায় না, সুবিধা পায় না। যখন আমাদের তাপমাত্রা বেড়ে যায় কিছু কিছু ক্ষেত্রে, তখন অনেক রোগ জীবাণু আমাদের শরীরে থেকে বেরিয়ে যায় বা নিষ্ক্রিয় হয়ে যায়। এবং তারা অনেক সময় জ্বরের বিরুদ্ধে কি করে, যুদ্ধ করে, কিন্তু যুদ্ধ করে সক্ষমতা তখন কি হয়ে যায় তাদের, হুম বেড়ে যায়। এবং জ্বর হলে কি ঘরে আমাদের দেহ কোষে আমরা তো দেখলাম যে বিপাকীয় পরিবর্তন ঘটছে, এবং আমাদের টিস্যু এবং এটার কি হয়, ক্ষয়পূরণ দ্রুততর হয়। এবং জ্বরের ফলে আমাদের ম্যাক্রোফেজ, জ্বর যখন শেষ হয়ে যায়, জ্বর শেষে ম্যাক্রোফেজ কি করে আমাদের পাইরোজেন ক্ষরণ বন্ধ করে দেয়। কারণ পাইরোজেন ক্ষরণ বন্ধ না করলে বা এই পলিপেপটাইডটা ক্ষরিত না হলে আমাদের দেহের তাপমাত্রা কখনোই বেড়ে যাবে না। কারণ এই পাইরোজেন নামক যে পলিপেপটাইড আছে, সে আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাসে যে সে পরিবর্তন না ঘটানো পর্যন্ত আমাদের টেম্পারেচার বেড়ে যায় না। তো যাই হোক, যখন বন্ধ করে দেয় তখন আমাদের তাপমাত্রা কি হয়, স্বাভাবিক অবস্থানে ফিরে আসে। এবং যে তখন জ্বর আমাদের দেখা যায় যে দু একদিনে বেশি স্থায়ী হয় না। কিন্তু যখন আমরা দেখছি যে দু একদিন পর বেশি হয়ে যাচ্ছে, সেজন্য ডক্টররা বলে যে 3 দিনের আগে কি খেও না, ওষুধ খেও না, এ কথাটা কিন্তু বলে। হ্যাঁ, 3 দিনের আগে ওষুধ দেওয়ার দরকার নেই, কিন্তু আমরা প্রথম দিনে এখন শুরু করে দিই ভয় পেয়ে। কারণ ডাক্তাররা সবসময় বলেন যে 3 দিনের আগে দরকার নেই, 3 দিন 5 দিন। কারণ 3 দিন 5 দিন পরে কিছু কিছু জ্বর ভালো হয়ে যায়, আর কিছু কিছু জ্বর স্থায়ী হয়ে যায়। যেটা স্থায়ী অবশ্যই তখন ডক্টরের পরামর্শ নিতে হয়, এবং তখন বিভিন্ন ধরনের টেস্ট করে আমরা শনাক্ত করতে পারি যে আমাদের কি হয়েছে, কোন রোগ হয়েছে। কারণ অনেক রোগের উপসর্গ হলো জ্বর, সেটা আমরা জানি। তো আমরা এই যে আমাদের যে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর আছে, আমরা এটা শেষ করলাম, আমরা সবাই বুঝেছি। ম্যাম তাহলে ওই যে গ্যাস্ট্রিক ওষুধ তারপরে এরকম এগুলো সব কয়টারই সাইড এফেক্ট আছে? প্রত্যেকটা ওষুধেরই সাইড ইফেক্ট আছে, এমন কোনো ওষুধ নাই যে তোমার সাইড ইফেক্ট নেই। নিউটনের বললাম তো, সবসময় মনে রাখবা নিউটনের তৃতীয় সূত্র, যে প্রতিক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, কারো কম কারো বেশি। ঠিক আছে, কারো প্রতিক্রিয়া কম কারো বেশি, তুমি প্রত্যেকটা ওষুধের গায়ে লিখে পড়ে দেখবা। ঠিক আছে। আচ্ছা ম্যাম, আরেকটা কোয়েশ্চেন হলো এই যে রক্ত যে গরম থাকে না, এটা হ্যাঁ, কিভাবে থাকে? রক্ত যে গরম থাকে, আমরা তো এমনিতেও আমাদের রক্ত গরম, উষ্ণ রক্ত আমরা বিশিষ্ট প্রাণী। তো আমরা যে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, এটা ঠিক আছে, কিন্তু আমাদের যখন অতিরিক্ত গরম হয় তখন রক্ত প্রবাহে যে পাইরোজেন ক্ষরিত হয়। না, এই নর্মাল যে টেম্পারেচার মানে আছে আমাদের এটা তো তুমি রক্তে উষ্ণ দেওয়ার রক্ত জন্য বিশিষ্ট এটা। প্রাণী, এজন্য তোমার নর্মাল টেম্পারেচার সবসময় থাকে। তুমি শীত কোল্ড ব্লাডেড প্রাণী যদি হইতে, তাহলে তোমার ম্যাম কিন্তু মানে ওই বেশি যে গরম ম্যাম হতো। মারা যাওয়ার পরে তো দেখা যায় একদম ঠান্ডা হয়ে যায়, কিন্তু তখন তো এখন সবকিছু, রক্ত গরম, তখন তো এটা তোমার কি ব্লাড জন্য? সার্কুলেশনই বন্ধ হয়ে যায়। তোমার যদি ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়, তো তখন তো তুমি ঠান্ডা হয়েই যাবা, তখন শীতল হয়েই যাবা। তখন তো তোমার কিচ্ছু নেই, তোমার সব শেষ। তোমার শরীরে যত অক্সিজেন নির্গমন, কার্বন ডাই অক্সাইড সব শেষ, তোমার যে এসিড টেসিড ছিল সবগুলোই চলে গেছে। হ্যাঁ, তারপরে মৃত্যুর পরবর্তী জীবন এটা আল্লাহই ভালো জানে। ঠিক আছে। আচ্ছা আমরা ম্যাম, মানে এই সাধারণত, রক্ত সবসময় চলাচল করে বলে এরকম গরম থাকে? হ্যাঁ আমরা সাধারণত এটা বলতে পারি যে আমাদের ব্লাড সার্কুলেশন তখন থেমে যায়, এই জন্য আমাদের তখন সবকিছু কি হয়ে যায়, ক্লোজড হয়ে যায়, থেমে যায়, শীত ঠান্ডা হয়ে যায়। আরো আছে সায়েন্টিফিক মেডিকেল সায়েন্সে হয়তো অনেক ব্যাখ্যা আছে, এটা ডক্টররা আরো হয়তো জানেন। তো যাই হোক, তাহলে আমরা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর জানলাম, এখন আমাদের জানতে হবে হলো তৃতীয় প্রতিরক্ষা স্তর। আমরা কি জানবো? তৃতীয় প্রতিরক্ষা স্তর। তৃতীয় প্রতিরক্ষা স্তর, সেদিন আমরা ভেবেছিলাম যে, আমরা দেখেছিলাম যে বাইরের যে প্রতিবন্ধকতা যে গড়ে তোলে, সেটা হলো কি আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর। আর দ্বিতীয় প্রতিরক্ষা স্তর আমরা বলেছিলাম যে দেহের অভ্যন্তরে যে প্রতিরক্ষা স্তর গড়ে তোলে, এবং সেটাই হলো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। তাহলে তৃতীয় প্রতিরক্ষা স্তর কোনটা? হ্যাঁ, তৃতীয় প্রতিরক্ষা স্তর হলো, এখানে আমরা জানি যে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম, মানে বিভিন্ন ধরনের অণুজীব
গুলো আমাদের শরীরে প্রবেশ করে। এটা প্রবেশ করার ফলে আমাদের কি হয়, রোগ জীবাণু সৃষ্টি হয়। এই যে অনুপ্রবেশকারী যে সুনির্দিষ্ট ধরনের বহিরাগত রোগ সৃষ্টিকারী অণুজীব, মানে সুনির্দিষ্ট, সেটা কি নির্দিষ্ট করা, হ্যাঁ, নির্দিষ্ট অণুজীব বা কণা যা ক্যান্সার কোষকে ধ্বংস করে। প্রথমবার আক্রান্ত হওয়ার পর এসব নির্দিষ্ট ক্ষতিকর টার্গেটকে আজীবন মনে রাখে। পরবর্তী যে কোনো সংক্রমণের সময় দ্রুত ও কার্যকর সাড়া দেয়, তাকে কি বলে, তৃতীয় প্রতিরক্ষা স্তর বলে। তাহলে দেখো, এই যে এখানে বলা হয়েছে যে তৃতীয় প্রতিরক্ষা স্তর, আমরা দেখছি যে এই মুহূর্তে করোনা ভাইরাস চলছে, আমাদের করোনা ভাইরাস আমার শরীরে প্রবেশ করলো, করার পর আমার প্রথম প্রতিরক্ষা স্তর গড়ে তোলার চেষ্টা, তাকে প্রোটেক্ট করার চেষ্টা করলো, পারলো না। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরও পারেনি, কিন্তু যখন তৃতীয় প্রতিরক্ষা স্তর, এটা কি হয়েছে, শনাক্ত হয়ে গেছে এবং সুনির্দিষ্ট এটা একটা অণুজীব, এটা আমরা জেনে গেছি যে এটা কি, আমার একটা ভাইরাস, করোনা ভাইরাস। এই বহিরাগত যে ভাইরাস এবং রোগ সৃষ্টি কি করছে, আমার শরীরে গিয়ে কোভিড-19 যে ভাইরাস, এই ভাইরাস আমার শরীরে ঢুকলো, ঢোকার ফলে আমার কি রোগ হলো, করোনা। তাহলে আমার যখন করোনা হলো, করোনার যে সৃষ্টি হলো, এবং এই সৃষ্টি হওয়ার পর তারা কি করলো, এদের বিরুদ্ধে আমার শরীর রুখে দাঁড়ালো। সে যখন করোনা, যখন আমি আক্রান্ত হলাম, আমার শরীরে ইমিউনিটি গড়ে উঠলো, কারণ আমার শরীরে সে বংশবৃদ্ধি করতে পারলো না। তাদেরকে কি করলো, আমার তৃতীয় প্রতিরক্ষা স্তর জেনে গেছে যে এটার বিরুদ্ধে আমি কি করব, প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবো। এবং অনেক সময় দেখা যায় যে আমি যখন প্রথমবার আক্রান্ত হয়ে গেছি, হওয়ার পর কি হচ্ছে, নির্দিষ্ট ক্ষতিকর, এই যে আমার দেখা গেল যে করোনার ফলে এই যে আমার কি হয়েছে, আমার মাথা ঝিমঝিম করে, আমার শরীর কিন্তু বুঝে গেছে যে আমার এই রোগটা হলে কি হয়েছে, আমার মাথা ঝিমঝিম করছে, এবং কিছুদিন পরে ডাক্তার বলেছে যে এটা ভালো হয়ে যাবে। আচ্ছা, ভালো হয়ে গেল। তাহলে এটা যখন পরবর্তীতে যখন আমার শরীরে প্রবেশ করবে, তখন কিন্তু আমার শরীরে অন্যান্য, যে আমি নিজেও সচেতন হয়ে যাব, আমার যে সেলগুলো আছে তারা তখন কি করবে, এ জেনেই গেছে যে এটা কি হয়েছে, করোনা হচ্ছে, কোভিড-19 তাকে আক্রান্ত করেছে। তখন কি করেছে, একে টার্গেট করে তাকে কি করেছে, সে কিন্তু একবার যেহেতু হয়ে গেছে, তাকে কিন্তু আজীবন মনে রেখেছে। হুম। তখন যে আমার শরীরে যখন ঢুকছে, তখন সে কি করছে, দ্রুত এবং কার্যকর সাড়া দিচ্ছে, যে না, তাকে কি করা যাবে না, তাকে এখানে বংশবৃদ্ধি করতে দেওয়া যাবে না, চেষ্টা করবে। এটাই হলো তৃতীয় প্রতিরক্ষা স্তর। আর এই যে তৃতীয় যে প্রতিরক্ষা স্তর আছে, এটা সামগ্রিক কর্মকাণ্ড, এটা ইমিউন সারা, এই যে আমি বললাম না, যেটা কি সারা নামে পরিচিত, ইমিউন। কারণ আমার শরীরে কি করতে হবে, এখন আমাকে এই যে ডাক্তার বলছে কি, বেশি বেশি সি ভিটামিন খেতে হবে, প্রচুর পরিমাণে কি খেতে হবে, সি ভিটামিন, ভিটামিন জাতীয় খাবার খেতে হবে। আর এই যে সি ভিটামিন কেন খেতে বলেছে, কারণ সি ভিটামিন খেলে আমার শরীরের এবং পুষ্টিকর খাবার খেতে হবে। তো পুষ্টিকর খাবার এবং সি ভিটামিন কেন খেতে বলেছে, যাতে আমার শরীরে ইমিউনিটি গড়ে ওঠে। হ্যাঁ, সেজন্য এটাকে ইমিউন তন্ত্র নামে অভিহিত করা হয়। তাহলে আমরা এই যে তৃতীয় যে প্রতিরক্ষা স্তর আছে, আমরা এটা বুঝেছি। ম্যাম, মানে ওই এটা জাস্ট মনে রাখে এতটুকুই কাজ। হ্যাঁ, এটা আসলে মনে রাখে, মনে রেখে তার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। মোট কথা, আমাদের শরীরে ইমিউন তন্ত্রটা তখন কি করে, সেভাবে আমরা তো আসলে সচেতন হয়ে যাই, সচেতন হয়ে আমরা কি করি, তখন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেই, যে আমরা এটা কিভাবে, ডাক্তাররা যে আমি বললাম না যে কি সাজেস্ট করে, যে বেশি বেশি সি ভিটামিন খাবে, বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে হবে, শরীরে কি গড়ে তুলতে হবে, ইমিউনিটি গড়ে তুলতে হবে। তো এটাই হলো তৃতীয় প্রতিরক্ষা স্তর। তাহলে আমরা যে এই যে তৃতীয় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটা প্রতিরক্ষা স্তর বুঝেছি। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন দেহের প্রতিরক্ষা স্তরে তোমাদের যে আছে ত্বকের ভূমিকা। হ্যাঁ, এই প্রশ্নটা গত বছর পরীক্ষায় এসেছিল, যে দেহের এই প্রশ্নটা এসেছিল, যে প্রতিরক্ষা দেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা। এখন দেহের প্রতিরক্ষা ত্বক কিভাবে ভূমিকা পালন করে, আমরা এটা জানবো। এটা জেনে শেষ করে দিব, সময় প্রায় শেষ হয়ে আসছে। হ্যাঁ, তাহলে আমরা জানি যে আমাদের শরীরে ত্বক কি করে, সারা শরীরকে ঢেকে রাখছে। আমরা কিন্তু আমাদেরকে নিয়ে পড়ছি, কোনো অন্য কোনো প্রাণী নিয়ে নয়। কারণ এক এক প্রাণী, যেমন পাখির দেহ কিন্তু ত্বক দিয়া, ত্বকের আগে কি দিয়ে, পালকে আবৃত থাকে। মাছের দেহ কি দিয়ে আবৃত থাকে, আইসে আবৃত থাকে, তাই না? কিন্তু আমাদের দেহ প্রথমে আমরা জানি যে ত্বক দিয়ে আবৃত থাকে। এবং ত্বক দিয়ে যে আবৃত থাকে, এই ত্বক আমাদের দেহে কিন্তু রোগ জীবাণু প্রবেশের প্রধান প্রতিবন্ধক হিসেবে
রোগ প্রতিবন্ধক হিসেবে কি করে দাঁড়ায়, তাই না? আমরা জানি যে সে কি করে, রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করতে দেয় না, কারণ সে আমাদের শরীরে রোগ জীবাণু প্রবেশের যে দরজা, সেটা আমাদের ত্বক কি করে বন্ধ করে রাখে, তাই না? তো প্রথমে আর কি আমরা জানি বন্ধ করে দেয়। এবং তারা কি করে এর কাজে প্রতিবন্ধক হিসেবে আমরা দেখছি যে আমাদের ত্বকটা, এই যে আমাদের দেহে যে জীবাণু প্রবেশে যে প্রতিবন্ধক, ফার্স্ট যে প্রতিবন্ধক এবং দরজা যে বন্ধ করে রাখে সেটা হলো কি ত্বক। আর এই যে ত্বক যে আছে, এই ত্বক হলো আমাদের, এটা আমরা জানি যে নন স্পেসিফিক প্রতিরক্ষা স্তর। এটা আমরা প্রথম যে প্রতিরক্ষা স্তর যখন পড়েছিলাম তখনই জেনে এসেছিলাম। এবং এই যে ত্বক যে আছে, মানে আমরা ত্বক সম্পর্কে জানবো। আমরা জানি যে ত্বকের যে বাইরের স্তর, আমরা জানি যে আমাদের বাইরের স্তরটার নাম কি এপিডার্মিস। হ্যাঁ, আর আমরা তো এটা জেনে এসেছি এপিডার্মিস, এন্ডোডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস। হ্যাঁ, এগুলো তো আমরা জানি নাকি? হ্যাঁ, এপিডার্মিস হলো বাইরে, এন্ডো মানে কি? এন্ডো মানে কি ভেতরে। কেউ বলতে পারেন? ভিতরে। আর গ্যাস্ট্রো মানে হলো এপি এবং এন্ডোর মাঝখানে, মাঝের যে স্তর সেটাকে বলা হয় কি গ্যাস্ট্রোডার্মিস। ম্যাথও আমরা ছিল একটু না ফার্স্ট, হয়? হ্যাঁ সেটা তো মেসোডার্ম আছেই, মেসোডার্মিস এগুলো, এটাও মাঝের স্তর। ঠিক আছে? তো হলো আমরা যে এপিডার্মিস যে আমরা বললাম, এই এপিডার্মিসটা হলো, এটা আমরা জানি যে বাইরের একটা স্তর। হুম। আর এটার একটা নাম আছে, এটাকে বলা হয় হর্নি স্তর। হর্নি স্তর কেন বলা হয়? কারণ এটা মৃত এবং চাপা কোষে গঠিত। এখানে আমাদের যে কোষগুলো থাকে সেগুলো কি মৃত, এবং কোষগুলো খুবই চাপা থাকে। এবং এটা এটা এবং এরা কি স্ট্রাটাম কোর্নিয়াম নামে পরিচিত। এরা কি স্ট্রাটাম কোর্নিয়াম নামে পরিচিত। আর এই যে জীবাণু যে স্তর এবং ব্যাকটেরিয়া যখন ভাইরাস যখন প্রবেশ করতে চায়, তখন তারা কি করে, আমরা একটু আগে জানলাম যে এই ত্বক আমাদের কি করে প্রতিবন্ধক হিসেবে কাজ করে। কোন প্রতিবন্ধক? তারা অবশ্যই ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। আর ভাইরাস ছাড়া যখন করতে পারে, অন্য কোনো রোগ সৃষ্টিকারী জীবাণু যা অন্তত কি করে না ত্বকের ভিতরে প্রবেশ করতে পারে। ভাইরাসই শুধু কি করে ত্বক ছাড়া অন্য জায়গা দিয়ে কি করে প্রবেশ করতে পারে, কারণ যেহেতু সে বাতাসে ঘোরাফেরা করে, আমাদের নাক দিয়ে, আমাদের নিঃশ্বাস যখন আমরা মুখে, এই জন্য তোমাদেরকে কি বলা হচ্ছে যে মাস্ক পরিধান করো। কেন এই মাস্ক পরিধান করার কারণ হলো যে ভাইরাসটা আমাদের ত্বক দিয়ে না, তাহলে তো আমাদের সারা শরীরে আবৃত করে রাখতে। হ্যাঁ, কিছুদিন আগে বলা হয়েছিল যে পিপি করে ঘুরে, অনেকেই ঘুরে কেন, যে সারা শরীরে আবৃত করে রাখবে, কিন্তু আসলে এই ভাইরাস ত্বক ছাড়া অন্য কোনো জায়গা দিয়ে সে কি করতে পারে, ঢুকতে পারে। ত্বক দিয়ে ঢুকে কিন্তু সেটা খুবই কম, খুবই কম। তো যাই হোক, তো আমরা এই যে মোটামুটি যে ত্বকের বাইরের যে স্তর এপিডার্মিস, এটা এই পয়েন্টটা জানলাম। এরপরে মানব ত্বকে যে আমরা জানি যে অক্ষতিকর ব্যাকটেরিয়া সবসময় আমাদের শরীরে, কিন্তু আমরা জানি যে আমাদের বন্ধু আছে সে কি ব্যাকটেরিয়া। এবং এর যে আমাদের ত্বকে এই অক্ষতিকর ব্যাকটেরিয়া অনেক সময় থাকে, এবং তারা কি করে ক্ষতিকর যে ব্যাকটেরিয়া আমাদের শরীর ত্বকে যদি আসে, তখন তারা কি করতে পারে, সেখানে বাঁচতে পারে না। কারণ ত্বকে আমরা জানি যে আমাদের ত্বকে কি আছে, সিবেসিয়াস গ্রন্থি আছে, এবং এই সিবেসিয়াস গ্রন্থি এবং ঘাম গ্রন্থি থেকে আমরা জানি যে সিবেসিয়াস গ্রন্থি থেকে তেল এবং ঘাম গ্রন্থি থেকে কি ঘাম নিঃসৃত হয়। আর এই যে ঘাম যে ক্ষরিত হয়, এটা ত্বককে কি করে, এটা ত্বককে অম্লীয় করে তোলে। কারণ আমাদের ঘাম নিয়ে যদি, ঘামটা যদি একটু, অনেক সময় কি আমাদের ঘামটা মুখে যখন চলে যায়, তখন দেখবে যে একটু কি কি লাগে, মানে ম্যাম প্রেজেন্ট লিঙ্কটা। হ্যাঁ দিব, এখনই দিব। তাহলে এটা হলো অ্যাসিডিক করে তোলে এবং পরিবেশের জীবাণু বাঁচাতে বা বংশবৃদ্ধি করতে পারে না। ত্বকে যেসব অক্ষতিকর এবং উপযোগী ব্যাকটেরিয়া থাকে, সেগুলো যে অ্যাসিড এবং বিপক্ষে বর্জ্য ত্যাগ করে, সেসব পদার্থ ত্বকের উপর কি করে ব্যাকটেরিয়া দমনে কার্যকর ভূমিকা পালন করে। আমাদের যে শ্বেত এবং ঘামগ্রন্থির ধরনের জীবাণুনাশক কি থাকে, পদার্থ থাকে, অ্যান্টিবায়োটিক থাকে, এবং যেমন যা হলো কি ডার্মিসাইডিন নামে কি পেপটাইড। আর এসব পদার্থ থাকার কারণে আমাদের ত্বক কি করে আত্মরোগ জীবাণুনাশক অঙ্গ হিসেবে কাজ করে। আচ্ছা, আমি ইয়ার লিঙ্কটা দিয়ে দিই, অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দিই।
হ্যাঁ, অ্যাটেন্ডেন্স লিঙ্ক দিয়েছি, তোমরা অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দাও। অ্যাটেন্ডেন্স লিঙ্ক দিয়েছি, সবাই অ্যাটেন্ডেন্স দাও। তাহলে আমরা যে আজকে যে মানবদেহের যে প্রতিরক্ষা স্তর আছে, এই প্রতিরক্ষা স্তরে প্রথম প্রতিরক্ষা স্তর, হ্যাঁ, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এবং তৃতীয় প্রতিরক্ষা স্তর সম্পর্কে আমরা জানলাম। এবং এই প্রথম প্রতিরক্ষা স্তরের যে ত্বক, যে প্রথম প্রতিরক্ষা স্তরের যে পয়েন্ট আমরা পড়েছিলাম, তাহলে আমরা এটা একটু জানলাম যে প্রথম প্রতিরক্ষা স্তরে দেহের প্রতিরক্ষায় ত্বক কি ভূমিকা পালন করে, একটু জানলাম। আমরা পুরোটা আগামী ক্লাসে জানবো। তো তোমরা সবাই অ্যাটেন্ডেন্স লিংক দিয়েছো? অ্যাটেন্ডেন্স লিংক সব অ্যাটেন্ডেন্স দিয়েছি সবাই? জি ম্যাম। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।